আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ইসলাম লিগ্যাল সলিউশন BD.com এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। বিগত কিছুদিন আমি আপনাদের সাথে নিয়মিত আসতে পারিনি। এই সময় আমার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের বিভিন্ন প্রশ্ন আইনি জিজ্ঞাসা যে আমাকে করেছেন, সেই উত্তরগুলো আজকে আমরা দেব। আশা করি এই আইনি জিজ্ঞাসায় আপনাদের অনেকেরই ভিতরের জমে থাকা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। এই আইনি জিজ্ঞাসায় এবং তার জবাব এর পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন আইনি বিষয় জানতে পারবেন। আমি চেষ্টা করব এই সব প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার। কিন্তু সমস্যা হয়েছে, যারা প্রশ্ন করেন দেখা যায় সমস্যাগুলো সঠিকভাবে উপস্থাপন করেন না বা আংশিক বলেন। এই আংশিক সমস্যা বলার কারণে সেখানে অনেক কোশ্চেন থেকে যায়, তাই সঠিক উত্তর দেওয়া অনেক ক্ষেত্রেই প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করব, এরপরে যখন কোনো আইনি বিষয়ে আপনাদের জিজ্ঞাসা থাকবে সেখানে আপনার সমস্যাটা ডিটেইল লিখবেন। ডিটেইল লিখলে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনার সমস্যাটা কি এবং আইনে এর সমাধান কোথায় এবং কিভাবে পাওয়া যায়। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই প্রশ্ন উত্তর পর্বে। একজন জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার ওয়ারিশদেরকে মামলাভুক্ত বা যা ওয়ারিশ কাম বলে এটা কতদিনের মধ্যে করতে হয়। এটা দেওয়ানি কার্যবিধির আদেশ 22 এবং রুল 1 ও 2 এর নিয়ম মোতাবেক মৃত ব্যক্তি ওয়ারিশদের 90 দিনের মধ্যে কাম্যকাম করতে হয়। এই 90 দিনের মধ্যে ওয়ারিশদের ওই মৃত ব্যক্তির স্থলাভিষিক্ত করে তাদেরকে মোকদ্দমায় পক্ষভুক্ত করতে হবে। তবে যদি এই 90 দিনের মধ্যে সম্ভব না হয়, তার ব্যাখ্যা অবশ্যই প্রদান করতে হবে এবং ওই বিলম্বিত দিনগুলো মওকুফের জন্য প্রার্থনা করতে পারেন এবং আদালত স্ববিবেচনায় সেটা গ্রহণ করতে পারেন। এবং কেউ যদি এই ওয়ারিশ কাম করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে দেখা যাবে যিনি মারা গেছেন তার সেই অধিকার অ্যাবেট হয়ে যাবে। কিন্তু এই রিভিশনাল স্টেজে যখন হাইকোর্টে মোকদ্দমা চলমান থাকবে, সেই ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে কোনো অ্যাবেটমেন্ট নাই। এই অ্যাবেটমেন্টটা মূলত ট্রায়াল কোর্ট এবং আপিল কোর্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে এনআইডি কার্ড হওয়ার পূর্বে ওনাকে একটি অরেজিস্ট্রি হেবা দলিল মূলে দান করেছেন, কিন্তু সেই ভদ্রলোক 2002 সালে মারা গেছেন। তখন এনআইডি কার্ড আমাদের দেশে চালু হয় নাই। এখন এই হেবাটা টিকবে কিনা? আসলে এখানে এনআইডি কার্ডের সাথে যে হেবার আদৌ কোনো সম্পৃক্ততা নাই। এনআইডি কার্ডটা হলো ওই ব্যক্তির আইডেন্টিটি। তাহলে যেখানে 2008 সালে এনআইডি কার্ড চালু হয়েছে এবং এই হেবা 2006 সাল থেকে রেজিস্টার্ড বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু
ইসলামী আইন অনুসারে হেবা শুধু রেজিস্ট্রি না, অলিখিত হতে পারে, মৌখিকও হতে পারবে, তবে সেখানে দুইজন সাক্ষীর উপস্থিত থাকতে হবে। অতএব আপনার এই 2002 সালের পূর্বে যে কোনো হেবা, যদি হেবার 3টি শর্ত আছে, এক হলো প্রস্তাব, প্রস্তাব গ্রহণ এবং দখল হস্তান্তর। এই দখল যদি হস্তান্তর হয়ে থাকে এবং আপনি যদি সেই জমি দখলে থাকেন, তাহলে আপনার এই হেবা কোনো সমস্যা হবে না, এই হেবাটি বৈধ বলেই গণ্য হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তির কিছু জমি অধিগ্রহণ করার কথা বলে স্থানীয় তহসিল অফিস দীর্ঘ 5 বছর পর্যন্ত তার সম্পত্তির খাজনা নিচ্ছেন না। দীর্ঘ 5 বছর পরে এই সম্পত্তি যখন অ্যাকোয়ার করা হয়, এখন উনি এই সম্পত্তি খাজনা না দেওয়ার কারণে উনি ক্ষতিপূরণ পাবেন কিনা। এক্ষেত্রে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে খাজনা দেওয়াটা এটা হলো একটা দখলের প্রমাণস্বরূপ, এবং খাজনা কেন দিতে পারতেছেন না সেটা তো আপনি নিজেই বলেছেন যে ইতিপূর্বে যেহেতু এই সম্পত্তি অ্যাকোয়ার করার জন্য গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এবং নোটিশ জারি করেছে, তাই খাজনা নেয়নি। কিন্তু আপনার মালিকানার তো কোনো পরিবর্তন হয়নি, এবং গভর্নমেন্ট যখন কোনো সম্পত্তি অ্যাকোয়ার করবেন, সেখানে যিনি ওই সম্পত্তির প্রকৃত মালিক তাকেই ক্ষতিপূরণ প্রদান করবেন। এবং ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে যে মৌজার একটা নির্দিষ্ট সরকারি রেট আছে, সেই রেট অনুসারে 2017 সালের ভূমি অধিগ্রহণ আইন মোতাবেক যদি সেটা ফসলি জমি হয় তাহলে 3 গুণ, আর যদি হোমস্টেড বা বসত বাড়ির জমি হয় তাহলে 4 গুণ হারে তিনি ক্ষতিপূরণ পাবেন। ইতিপূর্বে আমি বলেছি যে আপনাদের প্রশ্নগুলো মূলত স্পষ্ট না হওয়ায় সঠিক জবাব দেওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। একজন জানতে চেয়েছেন দাগ নাম্বার ভুল হলে সংশোধন কি। এখন এই দাগ নাম্বারটা কোথায় ভুল হতে পারে? আপনার দলিলে হতে পারে, আপনার বিআরএস বা বিএস খতিয়ানে বা মিউটেশনে হতে পারে, বা আপনার দানপত্র দলিল, বিভিন্ন রকমের। এখন কোথায় যে ভুল হতেছে সেটা আপনি ক্লিয়ার বলেন নাই। তবু দাগ নাম্বার যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সংশোধন করতে হবে। এটা রেকটিফিকেশন অফ ডিড এর মাধ্যমে যিনি দলিলের ক্ষেত্রে যিনি দলিল দাতা তিনি যদি এই সম্মত থাকেন, তিনি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি দরখাস্ত দিয়ে এই দাগটি সংশোধন করতে পারবেন। এবং এই দাগ নাম্বার ভুলটা যদি কোনো আদালতের রায় বা ডিক্রিতে হয়ে থাকে তাহলে আপনি দেওয়ানি কার্যবিধির 152 এবং 153 ধারার বিধান মোতাবেক আবেদন করে ওই রায় ডিক্রি সংশোধন করতে পারবেন। আর যদি আপনার কোনো বিআরএসে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এটা যদি ফাইনালি পাবলিশড হয়ে যায় তাহলে আপনাকে যেতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। এবং এই ভুলটা যদি কারণিক ভুল হয় এবং সমস্ত কাগজপত্র আপনার সঠিক আছে, তাহলে এই কারণিক ভুলগুলো যে স্থানীয় সহকারী কমিশনার ভূমি তাকে এটা সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। এইভাবে আপনার দাগ নাম্বার ভুল সংশোধন করতে পারবেন। আমি জানি না আপনার দাগ নাম্বার কোথায় ভুল, সেই অনুসারে এবং আপনার উচিত হলো একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হওয়া এবং তার পরামর্শ মোতাবেক আপনার পদক্ষেপ গ্রহণ করা উচিত। আরেকজন জানতে চেয়েছেন যে তার কিছু সম্পত্তি অন্য একজন জোরপূর্বক দখল করতেছেন
কিন্তু তার কোনো মালিকানা কাগজ নাই এবং বিএস খতিয়ানও বা মিউটেশন নাই, কোনো কিছুই নেই, উনি শুধু দখলে আছেন। এখন উনি জানতে চেয়েছেন যে বিডিএস খতিয়ান, যেটা বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই খতিয়ানে এই সম্পত্তি কার নামে লিপিবদ্ধ হবে। এই 2023 সালের যে ভূমি আইনে সেখানে বলা হয়েছে যিনি জমির মালিক, প্রকৃত মালিক, যার কাছে এই জমির মালিকানার ডকুমেন্ট আছেন, তিনিই প্রকৃত মালিক এবং মালিকের নামেই এখানে তার নাম বিডিএস খতিয়ান হবে। কিন্তু যদি তিনি দখলে না থাকেন, সেক্ষেত্রে ওই খতিয়ানের মন্তব্যের কলামে জবরদখলকার হিসেবে যিনি জোরপূর্বক দখলে আছেন তার নাম সন্নিবেশিত হতে পারে। কিন্তু এই জোরপূর্বক দখলটা যদি ইতিপূর্বে যে আমাদের তামাদি আইনের 28 ধারার বিধান মোতাবেক যদি কোনো ব্যক্তি বিনা অধিকারে জোরপূর্বক 12 বছরের ঊর্ধ্বকাল পর্যন্ত দখলে থাকে, তাহলে তার অ্যাডভার্স পজেশনের একটা দাবি তোলে। সেই দাবিটা প্রতিষ্ঠিত করার জন্য কোনো দেওয়ানি আদালতে তিনি অ্যাডভার্স পজেশনের মোকদ্দমা দায়ের করে তাকে ডিক্রি হাসিল করতে হবে। এবং এখানে তার যদি সেরকমের কোনো ডিক্রি না থাকে এবং তার দখলের সমর্থনে কোনো কাগজপত্র না থাকে, তাহলে নিশ্চয়ই তিনি এই সম্পত্তি দখলে রাখতে পারবেন না এবং তার নামে খতিয়ান সংশোধন হওয়ারও কোনো সম্ভাবনা আইনের দৃষ্টিতে নেই। আরেকজন জানতে চেয়েছেন যে তার বাবা মা 1955 সালে কিছু জমি কিনেছে এবং সেই 55 সাল থেকে তারা জমি ভোগ দখল করে আসতেছে, তা প্রায় 70 বছরের ঊর্ধ্বকাল। এবং বর্তমান যে বিএস জরিপ, সেই বিএস জরিপেও তাদের নাম রেকর্ড হয়েছে এবং খাজনাদি প্রদান করে আসছেন। এখন তাদের এক মামাতো ভাই, তারা একটা দলিল দেখায় যার 60 বছর পূর্বে, এই 60 বছর পূর্বের যে দলিলটা, সেটা ওনাদের বলতে চাচ্ছেন যে ওনার একটা টিপ আছে, টিপ দেখাতে চায়। এখন সেই 60 বছর পূর্বের দলিলটা রেজিস্টার্ড কিনা, এবং সেটা যদি রেজিস্টার্ড হয়ে থাকে এবং উনি সেই সম্পত্তি কেন দখলে নাই, এবং এই সম্পত্তিতে উনি যে দখলে আছে তা প্রমাণের কোনো আদৌ সুযোগ ওনার আছে কিনা, এবং এই দলিলটা যদি ওই ব্যক্তি না দিয়ে থাকেন, ফলস পার্সনিফিকেশনের মাধ্যমে হয়, জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হবেন। এবং এই দলিলে যদি সম্পন্ন হয়ে থাকে, তাহলে আইনের দৃষ্টিতে এই দলিলটি অ্যাক্টেড আপন হয় নাই। কারণ অ্যাক্টেড আপন হতে হলে দলিল যিনি গৃহীতা তাকে দখল পেতে হবে এবং দলিল দাতাকে এর কনসিডারেশন মানে টাকাটা দিয়েছে কিনা তাহা প্রমাণ করতে হবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে উনি যদি 60 বছর পূর্বে এই সম্পত্তি একটা দলিল করে থাকেন, তাহলে আজ পর্যন্ত উনি কেন মিউটেশন করলেন না? এবং মিউটেশন বা রেকর্ড এটা দখলের প্রমাণ। সেক্ষেত্রে আপনি যে দখলে আছেন, আপনি আগ বাড়িয়ে কোনো মোকদ্দমা দায়ের করা দরকার নাই। আপনি দখলে আছেন, দখলেই থাকেন। আরেকজন আমার কাছে জানতে চেয়েছেন যে পুরনো মৌখিক দান বা হেবা বর্তমান দখল অব্যাহত, নূতন ভূমি আইনে সাংঘর্ষিক কিনা।
এখানে নতুন ভূমি আইনের সাথে এই পুরনো দান বা হেবার সাথে আদৌ কোনো সম্পর্ক নেই। ইতিপূর্বে আমি বলেছি যে হেবার মূল যে ভাইটাল যেটা, যে ডেলিভারি অফ পজিশন, যে দখল হস্তান্তরিত হয়েছে কিনা। দখল যদি হস্তান্তর হয়ে যায়, দান বা হেবা তাৎক্ষণিক তা কার্যকর হয়ে যায়। এবং এই হেবায় হেবামূলে সেটা মৌখিক হেবা হইলেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে দুইজন সাক্ষীর সাক্ষ্যই যথেষ্ট। এবং এই হেবা ইসলামী দৃষ্টিকোণ থেকে এর রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজনীয়তা নাই। এবং যা 2006 সালে যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এভরি ইনস্ট্রুমেন্ট মাস্ট বি রেজিস্টার্ড। ইনস্ট্রুমেন্ট কিন্তু মৌখিক, সেটা রেজিস্ট্রি হওয়ার দরকার নেই, সেটা একটা জাস্ট ডিক্লারেশন থাকলেই চলবে। পরবর্তী প্রশ্ন হলো, একজনের জমি রাস্তার পাশে বাণিজ্যিক শ্রেণীর, মৌজা রেট কম, মৌজা রেটের চেয়ে জমির দাম 10 থেকে 20 গুণ বেশি। এখন এই সম্পত্তি অ্যাকোয়ার করতেছে গভর্নমেন্ট, সে অন্যত্র বাণিজ্যিক জমি পেতে পারে কিনা বা এই স্থানীয় দামের টাকা পেতে পারে কিনা। আসলে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, সরকার জনসাধারণের কল্যাণার্থে এবং রাষ্ট্রীয় প্রয়োজনে যে কোনো জমি অ্যাকোয়ার করতে পারেন। এবং অ্যাকোয়ারের যে বিধিমালা, ইতিপূর্বে আমি বলেছি যে লেটেস্ট 2017 সালে যে আইনটা হয়েছে, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে। এখন আপনি বলছেন যে আপনার সম্পত্তি বাণিজ্যিক, কি করে আপনি বাণিজ্যিক ঘোষণা দিলেন? এটা কি কোনো সরকারি সংস্থা বা রাষ্ট্রীয়ভাবে আপনার জমিটি কি বাণিজ্যিক হিসেবে স্বীকৃত? যদি এটা বাণিজ্যিক স্বীকৃত হয়, তাহলে আপনি বাণিজ্যিক মূল্য পাবেন। আর যদি সেটা আপনার কথিত মতে বাণিজ্যিক হয়, তাহলে ওখানে গভর্নমেন্টের যে রেট আছে, সে রেট অনুসারে পাবেন। তবে হ্যাঁ, এই মৌজা রেটের পরেও আপনি বেশি টাকা পেতে পারেন। সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট আপনি দরখাস্ত করবেন এবং ওই মৌজার বিগত 1 বছরের কমপক্ষে 3টি দলিল সাথে দাখিল করবেন। ওই দলিল যদি সেখানে সম্পত্তির মূল্য বেশি থাকে, সেই অনুসারে আপনি দাবি করতে পারবেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ওই এলাকা তদন্ত করবেন এবং তার নিকট যদি মনে হয় যে হ্যাঁ, জমির দাম বেশি, সেক্ষেত্রে জেলা প্রশাসক এই জমির 10% মূল্য বৃদ্ধি করতে পারেন। কিন্তু এর যদি অধিক মূল্য আপনি দাবি করেন, তাহলে ভূমি সচিব বরাবরে আপনাকে আবেদন করতে হবে এবং সেই আবেদন যদি নাকচ হয়, সেক্ষেত্রে আপনি সেই আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে এসে আপনি রিট পিটিশন দায়ের করতে পারবেন এবং আদালতের নিকট যদি আপনার দাবি আইনসম্মত বলে মনে হয়, তাহলে কোর্ট আপনার পক্ষে আদেশ প্রদান করতে পারেন। অন্য একজন প্রশ্ন করেছেন যে তিনি তার সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত করা হয়েছে, এখন তারকে সম্পত্তি খারিজ দিচ্ছে না। সেখানে সংশ্লিষ্ট সহকারী কমিশনার বলছেন তার দলিলের বায়া দলিল নাই। এখন এই বায়া দলিল নাই, এই কারণে তাকে খারিজ দিচ্ছেন না। খারিজটা হচ্ছে একটা টোটাল ভিন্ন প্রসিডিউর। আর আপনার সম্পত্তি যদি অর্পিত সম্পত্তি হয়, তাহলে প্রথম আপনার যে কাজটা হচ্ছে যে এই সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত থেকে আপনাকে বাতিল করতে হবে, অবমুক্ত করতে হবে। এবং অবমুক্ত যদি হয় আদালতের আদেশে, সেক্ষেত্রে ওই আদালতের আদেশ মোতাবেক আপনার নামে আপনার সম্পত্তি অবমুক্ত করে দেবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এবং পরবর্তীতে আপনি আপনার নাম সহজভাবেই আপনি মিউটেশন করতে পারবেন। এখন মিউটেশন প্রক্রিয়ায়
সাধারণতই যিনি সম্পত্তি ক্রয় করেছেন এই দলিলের পূর্বে যিনি মালিক ছিলেন সেই বায়া দলিল অনেক দেখতে চাইতে পারেন। এই প্রসিডিউরের সাথে অর্পিত সম্পত্তি খারিজের প্রসিডিউর এক নয়। হয়তোবা আপনার প্রশ্নটা আমাকে সঠিকভাবে উত্থাপন করতে পারেন নাই, বা আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। সেজন্য আপনি আপনার যেখানেই আপনি বসবাস করেন থাকেন, আপনি সেখানে একজন বিজ্ঞ সিভিল লয়ারের শরণাপন্ন হবেন এবং আপনার সমস্যাটা তাকে খুলে বলবেন। তিনি হয়তো আপনাকে সঠিক পথ দেখাতে পারবেন। অন্য একজন আমার কাছে জানতে চেয়েছেন যে অনাত্মীয় ব্যক্তিকে হেবা করা যায়। হ্যাঁ, হেবা শুধু যে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের মধ্যেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। হেবা বা দান যে কোনো ব্যক্তি, তৃতীয় পক্ষ, এমনকি বিধর্মী ব্যক্তিকেও করা যায়। এবং শুধুমাত্র হেবা আত্মীয় স্বজনের রক্তের সম্পর্কের মধ্যে করলে সেখানে সুবিধাটা হচ্ছে তাকে রেজিস্ট্রেশন ফি দিতে হয় না। শুধু 200 টাকা রেজিস্ট্রেশন ফি দাখিল করে এই দলিলটা রেজিস্টার্ড করা যায়। আর অন্য কোনো তৃতীয় পক্ষকে যখনই এই ধরনের দলিল দানপত্র করা হবে তখন ওই সম্পত্তির মূল্য এর উপরে তাকে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করতে হবে। হ্যাঁ, তবে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যদি কোনো অনাত্মীয় ব্যক্তি বা ভিন্ন ধর্মের কাউকে সম্পত্তি দান করেন, যিনি দাতা তিনি তার সম্পত্তির 1/3 বেশি সম্পত্তি দান করতে পারবেন না। তবে এই দান কিন্তু তৃতীয় ব্যক্তিকে সম্পূর্ণ করা যায়, কিন্তু ইসলামে বলছে যে আপনি আপনার যে ওয়ারিশ আছে, যারা আপনার সম্পত্তিতে হকদার, তাদেরকে বঞ্চিত করা যাবে না। এজন্যে ওই দানের 1/3 কার্যকর হবে। কিন্তু এই দানটা যদি সম্পূর্ণ ধরেন কোনো দাতব্য প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানে দান করা হয়, এতিমখানায়, মসজিদে, মাদ্রাসায় বা তৃতীয় কোনো ব্যক্তিকে, কিন্তু সম্পূর্ণ সম্পত্তি দান করার এখতিয়ার আছে, এটা কিন্তু অবৈধ হবে না। তাই দান শুধু আত্মীয় না, অনাত্মীয়কেও দান করা যাবে। অন্য একজন জানতে চেয়েছেন যে এক ব্যক্তি তার সম্পত্তি 3 কন্যার নামে ওসিয়াত করে দিয়েছেন এবং সেই ওসিয়াতনামা অন্য মেয়েরা মানছে না, এখন কি হবে? এই ওসিয়াতনামা যদি ওনারা না মানেন সেক্ষেত্রে তাদের উপরে এই ওসিয়াতনামা বাধ্যকর হবে না। তবে হ্যাঁ, একজন মুসলিম তার সমস্ত সম্পত্তির 1/3 সম্পত্তি ওসিয়াত করতে পারেন। এখন যিনি ওসিয়াত করেছেন তিনি কতটুকু সম্পত্তি করেছেন তা কিন্তু এখানে বিস্তারিত বলা নেই। কিন্তু একই বিষয়ে আরেকজন আমাকে জানতে চেয়েছিলেন যে বাবা তার 5 ছেলেকে তার সম্পত্তির 80% সম্পত্তি দান হেবা করে দিয়েছেন, না ওসিয়াত করেছেন, কিন্তু মেয়েরা এটা মানে না, তাহলে কি হবে? এখানে এই দুইটা কোশ্চেনের উত্তর আমি একত্রে বলতে চাই যে কোনো ব্যক্তি যদি তার 1/3 অধিক কোনো সম্পত্তি ওসিয়াত করেন, তাহলে যারা ওই সম্পত্তির অন্যান্য অংশীদার তারা যদি এটাকে স্বীকার করেন, মেনে নেন, তাহলে ওই ওসিয়াতটি কার্যকর হবে। কিন্তু যদি মেনে না নেন, কেউ যদি আপত্তি উত্থাপন করেন, সেক্ষেত্রে ওই ওসিয়াতদাতার সম্পত্তি 1/3 কার্যকর হবে এবং বাকি সম্পত্তি অ্যাকর্ডিং টু মোহামেডান ল যে ওয়ারিশ অনুসারে তারা ওই সম্পত্তির মালিক হবেন। পরবর্তী প্রশ্নটা হলো, ওই আমি ইতিপূর্বে বলেছি যে হেবা দলিল কি রক্তের সম্পর্ক ছাড়া করা যায়? বাবা চাচাতো বোনের ছেলেকে হেবা দিয়েছে, করণীয় কি? ইতিপূর্বে আমি বলেছি যে শুধু রক্তের সম্পর্ক না, যে কেউকে দান করা যায়। এবং ওই চাচাতো বোনের ছেলেকে যদি উনি দান করে থাকেন,
সেই দানটা যদি দখল হস্তান্তর করে থাকেন তাহলে সেই দানটা কার্যকর হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাদের কিছুই করার নাই, একমাত্র যিনি হেবা দিয়েছেন বা দান করেছেন তিনি এই হেবাটা বা দানপত্র বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারেন। আর যদি দখল হস্তান্তর না হয়ে থাকে তাহলে আর মোকদ্দমা করার কোনো প্রয়োজনীয়তা হবে না। কারণটা হলো যে যতক্ষণ পর্যন্ত না সম্পত্তির দখল হস্তান্তর করা হয় ততক্ষণ পর্যন্ত এই দান কার্যকর হয় না। আজকে এ পর্যন্ত। আবার আগামীতে নতুন অনেক কোশ্চেন আমার কাছে জমা আছে, এগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব অন্য একটা এপিসোডে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।